আমরা আজকে লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কনজিউমার থিওরি এবং প্রডিউসার থিওরিতে যে অপটিমাইজেশন প্রবলেম ব্যবহার করেছিলাম ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই ফাংশন বের করার জন্য, সেগুলো ছিল মূলত ক্লাসিক্যাল অপটিমাইজেশন থিওরির উপর ভিত্তি করে, যেখানে আমাদের একটা নন লিনিয়ার অবজেক্টিভ ফাংশনকে আমরা ম্যাক্সিমাইজ করেছি কিংবা মিনিমাইজ করেছি সাবজেক্ট টু এন ইকুয়েশন ইকুয়েশন কনস্ট্রেইন ধরে আমরা একটা অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করেছি। এবং এই যে ক্লাসিক্যাল অপটিমাইজেশন থিওরি আমরা ব্যবহার করেছি, সেখানে আমাদের যে কনস্ট্রেইন ফাংশন ছিল, যেমন বাজেট কনস্ট্রেইন ছিল, অবজেক্টিভ ফাংশন ছিল ইউটিলিটি ফাংশন, সেখানে কনস্ট্রেইনটের সংখ্যা কখনো নাম্বার অফ ভেরিয়েবল বা চয়েস ভেরিয়েবলের চেয়ে বেশি হওয়ার সুযোগ ছিল না। আমাদের যে নাম্বার অফ কনস্ট্রেইন সেটা নাম্বার অফ চয়েস ভেরিয়েবলের চেয়ে বেশি হতে পারতো না, তখন সমান কিংবা কম হবে। কিন্তু আমরা যদি যখন লিনিয়ার প্রোগ্রামিং যখন আমরা ব্যবহার করি, যখন আমরা যখন আমরা লিনিয়ার প্রোগ্রামিং ব্যবহার করি, তো তখন আমরা আহ, এই যে নাম্বার অফ কনস্ট্রেইন তার সংখ্যাগুলো নাম্বার অফ ভেরিয়েবলের চেয়ে বেশি হতে পারে। এবং যে কনস্ট্রেইন গুলো আমরা ব্যবহার করে থাকি, সেই কনস্ট্রেইন গুলো ইন ইকুয়ালিটি ফর্মে থাকে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো লিনিয়ার প্রোগ্রামিং এর। যে এখানে শুধুমাত্র যে কনস্ট্যান্ট ফাংশন গুলো ইউনিটরি ফর্মে থাকে তা না, অবজেক্টিভ ফাংশন যেটা আছে সেটাও তো সেটাও আমাদের লিনিয়ার ফাংশন হয়ে থাকে। অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে যে অবজেক্টিভ ফাংশন ব্যবহার করে থাকি এবং যে কনস্ট্যান্ট ফাংশন গুলো ব্যবহার করে থাকি সবগুলো লিনিয়ার হয়ে থাকে, নন লিনিয়ার ফাংশন ব্যবহার করা যায়। এবং কনস্ট্যান্ট গুলো ইনইকুয়ালিটি ফর্মে হয়, গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু এই ফর্মে হয়ে থাকে। আমাদের এই যে অপটিমাইজেশন প্রবলেম ভেরিয়েন্ট গুলো সংক্ষেপে লিখে লিনিয়ার প্রোগ্রামিং অবস্থানটা কোথায়। আমরা অপটিমাইজেশন যে প্রবলেম বড়টি দুটো ভাগে ভাগ করি, আমরা দুটো ভাগে। একটা ক্লাসিক্যাল অপটিমাইজেশন প্রবলেম, আরেকটিকে বলা হয় নন ক্লাসিক্যাল অপটিমাইজেশন প্রবলেম। কোন ক্লাসিক্যাল আমরা প্রয়োগ করেছি ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই ফাংশন ডেরিভেটিভে, আরেকটি হলো নন ক্লাসিক্যাল। এই নন ক্লাসিক্যাল যে অ্যাপ্রোচ, তার দুটো পার্ট আছে। এটাকে বলা হয় লিনিয়ার, এটাকে বলা হয় নন লিনিয়ার। দুটোই কিছুটা করে আলোচনা করবো। আমরা এই লিনিয়ার পার্টটুকু নিয়ে আমরা আলোচনা করেছি। তখন আমাদের অবজেক্টিভ ফাংশনটা লিনিয়ার হবে, অর্থাৎ ভেরিয়েবলগুলো যে ঘাত পাওয়ার সেটা একের সমান হবে। যেগুলোকে আমরা লিনিয়ার ফাংশন বলবো, অবজেক্টিভ ফাংশনটাও লিনিয়ার হবে এবং অবজেক্টিভ ফাংশনের সাথে যে কনস্ট্যান্ট গুলো থাকবে সেগুলো সবগুলো লিনিয়ার হবে। এবং কনস্ট্যান্ট গুলো ইনইকুয়ালিটি ফর্ম থাকবে, গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল ফর্ম থাকবে। এই লিনিয়ার অপারেশন প্রবলেম, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেটা আবার দুটো টাইপ আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন টাইপ, একটা হচ্ছে মিনিমাইজেশন টাইপ। দুটো টাইপ আছে সেখানে, আমরা দুটোই আলোচনা করবো। তাহলে এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়ে আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে সলভ করবো। এই দুটো অ্যাপ্রোচ আছে সলভ করার জন্য। প্রবলেমটা যদি টু ভেরিয়েবল প্রবলেম হয় তাহলে আমরা এটাকে গ্রাফিক্যালি সলভ করতে পারি। আর যখন ভেরিয়েবলের সংখ্যা দুই বেশি হয়ে যায় তখন আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি না, তখন সিমপ্লেক্স মেথডের মাধ্যমে অ্যালজেব্রিক রিলেশনকে আমরা সলভ করি। আমরা আমরা এক্সাম্পল হিসেবে একটা ডায়েট প্রবলেম হিসেবে প্রথম এক্সাম্পল হলো ডায়েট প্রবলেম। হলো এরকম যে একজন ব্যক্তিকে তার কিছু মিনিমাম ডায়েট রিকোয়ারমেন্ট আছে, তার কিছু ক্যালসিয়াম লাগে, তার কিছু প্রোটিন লাগে, কিছু ভিটামিন লাগে, ডায়েট থেকে এগুলো লাগে। এবং তাকে এমন ভাবে খাদ্য চয়েস করতে হয়, দুটো খাদ্য আছে, খাদ্যগুলিকে X1 এবং X2 বলবো। প্রতিটা খাদ্যেই এই তিনটা ভিটামিন আছে, ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন, তিনটে উপাদান আছে।
তো তাকে দুটো খাদ্য থেকে এই উপাদানগুলো সংগ্রহ করতে হবে। খাদ্যকে আমরা X1 এবং X2 বলবো। আর খাদ্যের উপাদানগুলোকে আমরা ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট এবং ভিটামিন রিকোয়ারমেন্ট, তিনটা রিকোয়ারমেন্ট আছে। এবং খাদ্যগুলোকে এমন ভাবে চয়েস করতে হবে যাতে করে ক্যালসিয়ামের সংগ্রহের পরিমাণটা 20 ইউনিটের চেয়ে কম না হয়। আবার প্রোটিন যে ইনটেকের পরিমাণ সেটাও যাতে 20 ইউনিটের কম, এবং তার যে ভিটামিন ইনটেকের পরিমাণ সেটা যাতে 12 ইউনিটের কম হয়। প্রোটিনটাকে এইভাবে লিখবো, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ না মিনিমাইজ, তার সেমন ভাবে খাদ্য কিনবে যাতে করে তার এক্সপেন্ডিচার মিনিমাইজ হয় কিন্তু তার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়। তো আমরা এই মিনিমাইজ কস্ট, কষ্ট হচ্ছে দুটো খাদ্য সে কিনে, দুটো খাদ্যের দাম আছে X1 এবং X2 কিনে। X1 এর দাম হচ্ছে 0.6 ইউনিট, X2 এর দাম হচ্ছে $1। 0.6 হচ্ছে প্রাইস, X1 এর প্রাইস, আর 1 হচ্ছে X2 এর প্রাইস। 1 হচ্ছে না এগুলো কস্ট ফাংশন। সে যদি 1 ইউনিট X কিনে তার $0.6 খরচ হবে। 2 ইউনিট কিনলে 2 টাইমস $0.6 খরচ হবে। আর X2 হলো, X2 এর দাম হলো 1, একটা আমি লিখে দেই। একটা মানে হচ্ছে যে আমি যদি 5 ইউনিট X2 কিনি বা $5 খরচ হবে, 4 ইউনিট X2 কিনতে $4 খরচ হবে। তাহলে এই দুটো দ্রব্য কেনার পরিমাণের উপর নির্ভর করবে তার মোট খরচ কত হবে। মোট খরচ থেকে আমরা সিরিয়ে দিচ্ছি, এটা একটা লিনিয়ার ফাংশন। এই কস্টটাকে সে মিনিমাইজ করবে, তার কিছু কনস্ট্রেইন্ট আছে। কনস্ট্রেইন্ট গুলো হলো তাকে তিনটা খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদানকে তাকে ফুলফিল করতে হবে। তো এগুলোকে আমরা কনস্ট্রেন্ট হিসেবে লিখবো। প্রথম কনস্ট্রেন্টটা হলো যে X1 এবং X2 থেকে সে কতটুকু ক্যালসিয়াম পাবে। তবে আমরা মনে করছি যে X1 এর 1 ইউনিটের মধ্যে 10 ইউনিট করে ক্যালসিয়াম। আমি লিখতে পারি যে 10 X1, তখন হচ্ছে সে 1 ইউনিট যদি X1 কিনে 10 একক বা 10 ইউনিট সেখান থেকে ক্যালসিয়াম পাবে। আর X2 এর ভিতরে ক্যালসিয়াম আছে 4 ইউনিট। তবে যদি X2 কিনে 1 একক X2 কিনলে 4 একক সেই ক্যালসিয়াম। X1 এবং X2 ক্যালসিয়ামের পরিমাণ নির্ভর করছে। আমি দেখছি যে X1 এর ভিতরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, 63%। এটা পরিমাণটা বেশি হতে পারে, 20 ইউনিটের চেয়ে বেশি হতে পারে। মোট ক্যালসিয়াম সংগ্রহের পরিমাণ খাদ্য ক্রয় থেকে 20 ইউনিট বেশি হতে পারে। 20 ইউনিট কম হলে হবে না, বেশি হলে অসুবিধা নেই, কম হতে পারে। এটা হচ্ছে না ক্যালসিয়াম কস্ট দুই নম্বর যে উপাদানটা আছে এটা হচ্ছে প্রোটিন রিকোয়ারমেন্ট। তো প্রোটিন মনে করা যায় দুটো দ্রব্যে সমান পরিমাণ আছে, 5 ইউনিট করে আছে X1 প্রোটিন আর 5 ইউনিট করে আছে X2 থেকে। মোট প্রোটিনের পরিমাণ 20 ইউনিটের কম হতে পারবে না। প্রোটিন আচ্ছা, তারপর 3 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হলো ভিটামিন রিকোয়ারমেন্ট। ভিটামিনটা হলো প্রথমটায় 2 একক, দ্বিতীয়টায় 6 একক আছে। 2X1 প্লাস 6X2, এটা 12 একক তার ভিটামিন থাকবে। ভিটামিন, এটা হলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং সেটআপ। একটা এক্সাম্পল এখানে আমাদের মনে রাখতে হবে যে X1 X2 গুলো কখনো শূন্যের চেয়ে কম হতে পারে না। খাদ্য ক্রয়ের পরিমাণ X1 সে শূন্য পরিমাণ কিনতে পারে বা বেশি কিনতে পারে, হচ্ছে X2 ঠিক তাই। এগুলোকে বলো নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। X1 X2 এর মানগুলো শূন্য সমান হতে হবে, শূন্য হচ্ছে বেশি কিংবা শূন্য সমান হতে হবে। শূন্য সমান হওয়ার অর্থ হচ্ছে সে দ্রব্যটা কিনছে না, শূন্য বেশি হলে সে ততই দ্রব্য কিনছে। আমরা আমাদের উদ্দেশ্য হলো যে কি পরিমাণ আমাদের চয়েস X1 এবং X2 টাকে এমন ভাবে চয়েস করতে হবে যাতে করে কস্টটা মিনিমাম হয়। এই এটা যে সলিউশনটা আমরা দুটো সলিউশন দেখবো, কিন্তু এটা টু ভেরিয়েবল প্রবলেম, সহজে গ্রাফিক্যালি সলিউশন করা। গ্রাফিক্যাল সলিউশন আমরা বুঝতে পারি, সে এক্সপ্লেইন করতে পারি।
আচ্ছা, আমরা গ্রাফিক সলিউশনটা দেখানোর জন্য প্রথমত আমরা কনস্ট্যান্ট ফাংশন গুলোকে আনবো। একে আমরা একটা ফিজিবল রিজন তৈরি করব, যে রিজনের মধ্যে থেকে তাকে x1 x2 চয়েস করব। আমরা মুছে দিয়ে তারপর আমরা এই কনস্ট্যান্ট গুলোকে আমরা ড্র করব একটা একটা x y অ্যাক্সিস। তারপর সেখান থেকে আমরা অবজেক্টিভ ফাংশন ব্যবহার করে অপটিমাল সলিউশনটা বের করার চেষ্টা করব। মিনিমাম কস্ট কতটুকু পরিমাণ x1 x2 কিনলে হবে, রিকভারি গুলো ফুলফিল হবে সেটা জানতে পারবো। আমাদের গ্রাফিক সলিউশনটা দেখানোর জন্য ঠিক আছে, ডিগ্রিটা x1 কমন দিচ্ছি আর ডিগ্রিটা x2 কমন দিচ্ছি। এখানে আমাদেরকে কনস্ট্যান্ট গুলোকে আঁকতে হবে। কনস্ট্যান্ট গুলো আঁকার জন্য আমরা ইকুয়েশন যে ইনইকুয়ালিটি ফর্ম আছে সেই ইনইকুয়ালিটি ফর্মে ইকুয়ালিটি পার্টটাকে নিব, ইনইকুয়ালিটি থেকে না। ফর এক্সাম্পল প্রথম কনস্ট্যান্টটা ছিল যে 10x1 4x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20। আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু পরিবর্তে ইকুয়াল টু 20 দিয়ে লাইনটাকে আমরা ড্র করব। এটা ড্র করার সহজ উপায় হলো, যেহেতু একটা লিনিয়ার ইকুয়েশন, দুটো পয়েন্ট নিলে আমাদের হয়, দুটো পয়েন্ট আমরা এই x অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নিব এবং x2 অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নেব। x1 অ্যাক্সিসের উপর পয়েন্ট পাওয়ার জন্য আমরা কি করব, x2 সমান 0 দেব। x2 সমান 0 ধরলে কেমন আমাদের 4x2 সমান 20 হবে। x1 সমান 0 দেব প্রথম ইকুয়েশনে দেব। প্রথম ইকুয়েশনটা ছিল আমার 10x1 4x2 x1 প্লাস 4x2। আমরা এই পয়েন্টটা বের করার জন্য থেকে যদি 0 ধরি, আমরা x2 যদি আমি 0 ধরি, 0 ধরলে x1 সমান কত হবে, x1 সমান হবে 2। x1 = 2 যদি ভাগ করে x1 সমান 2 আর x2 বের করার জন্য কি করতে হবে, এটাকে 0 ধরতে হবে। এটাকে 0 ধরলে 5 হবে। এটা হবে আমার প্রথম কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কনস্ট্যান্ট। একইভাবে আমরা দ্বিতীয় কনস্ট্যান্টটা বের করবো। দ্বিতীয় কনস্ট্যান্টটা হলো আমাদের প্রোটিন কনস্ট্যান্ট। সেই প্রোটিন কনস্ট্যান্টটা আমাদেরকে বলছেন যে 5x1 5x2 = 20। মানে আমরা যদি x2 যদি 0 ধরি তাহলে x1 হবে 4 আর এটা 4 হবে। কারণ দ্বিতীয় ইকুয়েশনটা ছিল কি 5x1 5x2 = 20। x1 যদি 0 হয় x2 কত হবে, x2 সমান হবে 4। একইভাবে x2 0 হলে x1 তারপরে 4। আমরা এটা আমাদের সেকেন্ড কনস্ট্যান্ট, এটা বলছে আমরা প্রোটিন কনস্ট্যান্ট। থার্ড কনস্ট্যান্টটা হলো ভিটামিন কনস্ট্যান্ট। ভিটামিন কনস্ট্যান্টের ইকুয়েশনটা হলো 2x1 6x2 2x1 6x2 ইকুয়াল টু 12। মানে x1 যদি আমাদের 0 হয়, x2 যদি আমাদের 0 হয়, x1 তো সমান কত হবে 6 হবে। যদি x1 সমান যদি 0 হয়, x2 সমান হবে 2। 6 আর 2 6 এগুলো আমার ভিটামিন কনস্ট্যান্ট। যে ইকুয়ালিটি যে সেন্টার আছে, এবং এই ইকুয়ালিটি দিয়ে ড্র করলাম। ইকুয়ালিটি মানে হচ্ছে এটা গেটের দিকে উপর দিকে উঠবো, নিচের দিকে না। কিন্তু ইকুয়েশনের উপর দিকে আমাদের চিহ্নিত করতে হবে, এর উপর দিকে প্রত্যেকটা ইকুয়েশনের উপর দিকে। তো আমরা তিনটা ইকুয়েশনের উপরের পার্টটুকে বা তিনটা ইকুয়েশনের যে কমন পার্টটুকু আছে, সেই কমন পার্টটুকু যেটা ম্যাচ করে বা ওভারল্যাপ করে, সেই পার্টটুকু বলি আমরা ফিজিবল রিজন। ফিজিক্যাল রিজন হলো কি, যে তিনটা কনস্ট্যান্ট আছে, তিনটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে যে রিজিয়নটা, যে অঞ্চলটা, সেটাকে বলা হয়
ফিজিবল রিজন। এই ফিজিবল রিজন থেকে তাকে একটা কম্বিনেশন চুজ করতে হবে। এই রিজনের বাইরে যদি কম্বিনেশন চুজ করা, এখানে যদি চুজ করা হয়, সেটা আমার প্রথম কনস্ট্যান্ট থেকে স্যাটিসফাই করবে করবে না, কিন্তু এই কনস্ট্যান্ট থেকে স্যাটিসফাই করবে। বিপরীত যদি কোনো পয়েন্ট নেওয়া হয়, এখানে একটা পয়েন্ট নিলাম, সেটা আমার এটাকে স্যাটিসফাই করবে না, এটাকেও করবে না, এটা কি করবে? মানে বিপরীত দিকে যে কোনো জায়গায় যে কোনো একটা এখানে একটা পয়েন্ট নিলাম, মানে এটা এই কনস্ট্যান্ট থেকে করবে না, বাকিগুলো কি করবে? এই জন্য আমাদেরকে এখানে যে পয়েন্ট নেই কোনো একটা কম্বিনেশন দিচ্ছি না, এটা কনস্ট্যান্ট স্যাটিসফাই। এটা থেকে বলছি আমরা ফিজিবল রিজন। ফিজিবল রিজন থেকে আমাকে একটা পয়েন্ট চুজ করতে হবে, একটা বান্ডেল চুজ করতে হবে। এই বান্ডেল এর কস্টটা মিনিমাম। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবজেক্টিভ ফাংশন থেকে এখন নিয়ে আসতে হবে। অবজেক্টিভ ফাংশনটা কি ছিল? অবজেক্টিভ ফাংশনটা ছিল আমাদের যে কস্ট ফাংশন, c equal to 0.6x1 plus x2, c equal to 0.6x1 plus x2, আমাদের অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশনটা এখানে যদি আমরা ড্র করতে আঁকতে চাই, c এর একটা মান ধরতে হবে। সেই মান ধরে এখন আমরা ফাংশনটাকে ড্র করতে পারবো। কেমন? c যদি আমি 10 ধরি ফর এক্সাম্পল, বা 12 ধরি, c আমি কস্ট 12 টাকা, তাহলে আমার এই ইকুয়েশনটি কেমন হবে? c equal to 12 হলে c equal to 12 equal to 0.6x1 plus x2। ইকুয়েশনটা আঁকতে হয় সেটা আমাদের x2 টার্মস আঁকতে হয়। যদি x2 টাকে দিকে রাখি, 12 minus 0.6x1, অর্থাৎ x2 equal to 12 minus 0.6x1। আমার ব্যাখ্যাটা 0.6 এটা হচ্ছে স্লোপ, ভালো। 0.6 মানে হচ্ছে আমার বেশি করে তো কত পেতাম? 6/10, 6/10, বা আর কিছু তো বললে 3/5, অর্থাৎ দিকে 3 থাকলে 5 থাকতে পারবে, 3 আর 5 এই রেশিও হচ্ছে স্লোপ। এখানে একটা স্লোপ, আমি এখানে এই রেখাটা আঁকতে পারি। এই কস্ট ফাংশন যেটা, সেটা এখানে বিভিন্ন লেভেল আঁকতে হয়। 12 এর জন্য একটা কস্ট ফাংশন পাওয়া যাবে, 10 এর জন্য একটা পাওয়া যাবে, 15 এর জন্য একটা পাওয়া যাবে। প্রত্যেকটা লাইনই প্যারালাল হবে, বিভিন্ন অবস্থান। একটা আমি আঁকতে পারি 5 এর জন্য, 10 এর জন্য আঁকতে পারি, 12 এর জন্য বিভিন্ন জায়গায় আঁকতে পারি। আমাকে আমার একটা পয়েন্ট চুজ করতে হবে এই রিজন থেকে, যাতে করে ওই পয়েন্টের কস্টটা সর্বনিম্ন হয়। সাধারণত এই লিনিয়ার প্রোগ্রামিং এর যে সলিউশন বা অপটিমাল পয়েন্টটা, সেটা কর্নারের কোথাও কোথাও পাওয়া যায়। আমি যখন লাইনগুলো আঁকি, তখন এই লাইনগুলো যে কর্নারে দিয়ে শুরু করে যায়, সেখানে আমার মিনিমাম কস্টটা পাওয়া এবং পরে বের করবো, বের করা যায়। সাধারণত কর্নারে পাওয়া যায়, এখানে কিংবা এখানে, এখানে তিনটে 4টা কর্নার আছে, 1 2 3 4, 4টা কর্নারে কষ্টের মান দিয়ে করা যায়। যেমন এই কর্নার হচ্ছে কি, ওই কর্নার হচ্ছে 0.5, x এর 1 এর মান 0, x2.5, ওটার একটা মান আছে, এটার একটা মান আছে। এই দুটো ইকুয়েশন সলভ করলে এই মানটা পাওয়া যাবে। আর এই ইকুয়েশন থেকে ইকুয়েশন সলভ করে এই মানটা পাওয়া যাবে। এটার মধ্যে এখানে অলরেডি আছে 4 4। তাহলে এই কর্নারের উপর কোথাও না কোথাও সলিউশন পাওয়া যাবে। কর্নারের উপর ঠিক কোন জায়গায় সলিউশন পাওয়া যাবে সেটা বের করার জন্য আমাদের এই ইকুয়েশনে যে স্লোপ, সেটা আমাদের এটা ইম্পর্টেন্ট, স্লোপটা ইম্পর্টেন্ট। কারণ এই স্লোপটা দেখতে হবে কোন দুটো ইকুয়েশনের স্লোপের মাঝখানে পড়ে। যেমন এটা একটা স্লোপ আছে, স্লোপ মানে লম্ব বাই ভূমি 5/2 স্লোপ হচ্ছে। তো প্রথম লাইনটা স্লোপ, ক্যালসিয়ামের যে স্লোপ, এখানে লিখি একটা ক্যালসিয়াম, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ভিটামিন, তিনটার মধ্যে কনস্ট্যান্ট আছে। ক্যালসিয়ামের স্লোপ কত? 5/2। আর প্রোটিনের স্লোপ কত? 4/4, মানে 1। আর ভিটামিনের স্লোপ কত? 2/6। তাহলে আমাদের এই যে আমাদের অবজেক্টিভ ফাংশন যেটা আছে, সেই অবজেক্টিভ ফাংশন স্লোপ হচ্ছে 0.6। 0.6 মানে 0.6 মানে হচ্ছে আমাদের 6/10। 6/10 মানে হচ্ছে
3/5 আমরা যদি বা অথবা যদি এগুলোকে আমি ভেঙে ফেলি, এটা 5/2 মানে দশমিক আমরা কত হবে, 2 × 4 আর 2 × 3.5, এটা ভাঙলে হবে 1, আর এটা ভাঙলে কত হবে 0.318 দশমিক দশমিক নিয়ে আমরা কম্পেয়ার করছি। 0.6টা কোথায় পড়ছে, 0.6টা এখানে পড়ছে, এর মাঝামাঝি কোথাও পড়ছে, কেমন দুটো মাঝামাঝি 0.6 টা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে অবজেক্টিভ ফাংশন, সেই অবজেক্টিভ স্লোপটা এই দুটো কনস্ট্যান্টের মাঝামাঝি, প্রোটিন এবং ভিটামিন। প্রোটিন হচ্ছে এটা আর ভিটামিন হচ্ছে এটা, ভিটামিন হচ্ছে এটা, প্রোটিন হচ্ছে এটা। তারপর আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা এই মাঝখান দিয়ে যাবে, এই দুটো ইন্টারসেকশন দিয়ে যাবে, মাঝামাঝি এই দুটো হচ্ছে মাঝামাঝি এটা আমাদের অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট সি বা অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন এই দুটোর মাঝখান দিয়ে যাবে, তার মানে আমাদের সলিউশনটা এখানে হবে, এই কর্নার সলিউশনটা। এই কর্নারটা মানে হচ্ছে যে আমাদের প্রোটিন এবং ভিটামিন এই দুটো ইকুয়েশনের সলিউশন। তাহলে আমরা যদি প্রোটিন এবং ভিটামিন একটু সলিউশন বের করি, তাহলে কর্নারটা মান পাবো আমরা, কেমন? আমরা মানটা বের করি, প্রোটিন এবং ভিটামিন। প্রোটিন ইকুয়েশনটা হলো শেষ দুটো ইকুয়েশন, 5x1 + 5x2 = 20, 5x1 + 5x2 = 20। আর ভিটামিন ইকুয়েশনটা হলো 2x1 + 6x2 = 12। এই দুটো ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তো সেই দুটোকে সমান করে আমি এটাকে 5 দিয়ে গুণ করতে পারি। 5 দিয়ে গুণ করলে কি হবে, এটা 5 দিয়ে গুণ করে যদি 5 গুণ মানে ইকুয়েশন তো পেয়ে যাবে। এটা হলো মাত্র 10x1 + 13x2 30x2 + 6 দিয়ে আমি দুটো যদি বিয়োগ করি, না কি কাজ করতে হবে, হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, দুটো সমান হবে। 2 দিয়ে গুণ করলে 10x1 + 10x2 = 40 দিয়ে গুণ করব। এখন দুটোকে আমি বের করতে পারবো, বের করলে কি হবে, এই দুটো কাটা যাবে, এখানে থাকবে আমার 20x2 আর এখানে বিয়োগ করলে হবে 36 না, 5 দিয়ে গুণ করলে 5 করে 60, 60 থেকে 30 গেলে 20, কেমন? ফলে আমার x1 সমান কত হবে, x2 সমান হচ্ছে আমাদের 1। এখানে x2 যে মানটা, x2 মান হলো 1 আর x1 এর মান কত, এর মানটা আমরা এই x2 = 1 যদি যে কোনো একটাতে বসিয়ে দিই, প্রথম ইকুয়েশনে কিংবা দ্বিতীয় ইকুয়েশনে, যদি প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই, x2 = 1 হলে তো 5, কেমন? 5 কে ওদিকে নিয়ে গেলে 15, 5 দিয়ে ভাগ করলে 3, 3, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টগুলো আমার x1 = 3 আর x2 = 2, কেমন? অর্থাৎ একজন ব্যক্তি যদি 3 একক x1 কিনে, 2 একক x2 কিনে, তাহলে তার কস্টটা মিনিমাইজ হবে। তার যে কস্টটা হলো আমার কি, কস্ট হলো যে 0.6x1 + x2, 0.6 x1 কিনছে কত একক, 3 একক, আর x2 কিনছে কত, 2 একক। 318 18 হচ্ছে মানে 1.8 + 2 = $3.8, $3.8 তার খরচ হবে। আর এই রিকভারিটি ফুলফিল করার জন্য আমরা যদি অন্য কোথাও যদি কিনি, এখানে কিনি কিংবা এখানে কিনি কিংবা এখানে কিনি, তাহলে তার
খরচের পরিমাণটা 3.8 ডলারের চেয়ে বেশি হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে কিনি ফর এক্সাম্পল কোনো x1 না কিনি, পুরোটি x2 কিনি, 5 একক কিনি, তাহলে এটা খরচ কত হবে? $5। এটা শূন্য, $5 তো 3.8 এর চেয়ে বেশি। কিংবা আমি যদি 4 একক x1 কিনি, x2 না কিনি, তাহলে 6 একক যদি x1 কিনি, x2 যদি আমি না কিনি, তাও আমার তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, ফিজিবল রিজন আমি থাকবো। কিন্তু 6 একক x1 এর খরচ কত? 636। কেমন? 636 3.6 আর x2 সমান 0। So 3 is 2 x2 1 এক্সটার্নাল একক কিনছে এখানে, তাহলে 3 2 3 1, তাহলে আমাদের এখানে মোট খরচ হচ্ছে 2.8 3.8 না 2.8 সরি। তাহলে আমরা যদি এই এখানে যদি আমরা এক এক যদি 6 একক যদি x1 কিনি, যদি না কিনি, তাহলে আমার খরচ কত হবে? 636, $3.6 পাবো। এটা $2.8 চেয়ে বেশি। তো আমরা দেখছি যে যে কোনো জায়গায় কোন একটা মান আছে, এই দুটো ইকুয়েশন সলভ করতে মান পাওয়া যাবে, সেই মানও আমরা যদি কস্ট বের করি, দেখা যাবে কস্টের পরিমাণটা 2.8 এর চেয়ে বেশি। তাহলে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য গ্রাফিক্যালি যে মেথডটা অ্যাপ্লাই করেছি সেটা হলো, আমরা প্রথমত কনস্ট্যান্ট গুলোকে আমরা এখানে প্লট করেছি, প্লট করে সেখান থেকে ফিজিবল রিজনটাকে বের করেছি। তারপর আমরা কি করেছি যে এই ফিজিবল রিজনের মধ্যে অবজেক্টিভ ফাংশন যেটা আছে সেটাকে আমরা ড্র করেছি। অবজেক্টিভ ফাংশনটা কোন কর্নার দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে, স্লোপটা বের করার জন্য আমরা কি করেছি যে আমরা অবজেক্টিভ ফাংশনের স্লোপটা বের করেছি, x2 কে ইন টার্মস অফ x1 লিখে স্লোপটা বের করেছি। স্লোপটা তারপর আমরা চেক করে দেখছি যে স্লোপটা আমাদের যে ইকুয়েশন কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে আমরা হাইয়েস্ট স্লোপ থেকে শুরু করে ক্রমানুসারে লোয়েস্ট স্লোপ পর্যন্ত আমরা সাজিয়ে রেখেছি। প্রথমত হাইয়েস্ট স্লোপ 5/2, তারপরে হাইয়েস্ট স্লোপ হচ্ছে 4/4, তারপর হাইয়েস্ট স্লোপ হচ্ছে 2/6। আমাদের অবজেক্টিভ ফাংশন স্লোপটা এই দুটো মাঝামাঝি করেছি, যে কারণে আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা যে কর্নারটা পেয়েছি সেই কর্নারটা হলো আমাদের অপটিমাল সলিউশন। এই কর্নারে আমাদের অবজেক্টিভ ফাংশনের মানটা কোনো যে কোনো কর্নারের অবজেক্টিভ ফাংশনের মান হচ্ছে বেশি। এখানে খরচ বেশি হবে, হ্যাঁ এখানেও খরচ বেশি হবে, এগুলো হচ্ছে আইসোকস লাইন, কারণ এখানেও খরচ বেশি হবে, তো এই লাইনটা সবচেয়ে নিচে হবে, কিন্তু আমরা অপটিমাল সলিউশন পেয়েছি। এইভাবে আমরা গ্রাফিক্যাল সলিউশন বের করে থাকি। তো যখন আমাদের চলকের সংখ্যা বেশি হয়, 2 এর চেয়ে বেশি হয়, তখন সাধারণত আমরা গ্রাফিক্যাল সলিউশনের পরিবর্তে আমরা সিমপ্লেক্স সলিউশন ব্যবহার করি। তো আমরা এখানে মিনিমাইজেশন প্রবলেম এর মাধ্যমে লিনিয়ার প্রোগ্রামিং থেকে ব্যাখ্যা করেছি, কিন্তু আরেকটা প্রবলেম আছে যেটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলা হয়, সেটার মাধ্যমে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করা যায়। সেটা আমাদের আজকে আলোচনার বিষয় না, আহ সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। মিনিমাইজেশন প্রবলেমের বিপরীতে যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে সেখানে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করা যায়, এবং পরে আমরা সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করবো। আমরা এখানে আজকে রাখছি।